মিষ্টি মিষ্টি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সামনে, অথচ তিনি কালকে বলেছেন যে আমরা দেখছি। আপনি কি এসি রুমের বসে মিষ্টি হাসি দিয়ে বলছেন যে গণমাধ্যম কর্মীদের উপরে মারা হয়েছে, সেটা আমি দেখছি? এটা কখনো হতে পারে না। এটা গণমাধ্যমের স্বাধীনতার উপরে ন্যাক্কারজনক হামলা। এটা কখনো আমরা মেনে নেব না। স্বাধীনতা 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে গণমাধ্যম কর্মীদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। গতকালকে বাংলা মোটর, আমি সহ মাল্টিমিডিয়া রিপোর্টারদের অনেকেই সেখানে অবস্থান করছিলেন। বাংলা মোটরে সাধারণ পথচারী, একই সাথে ভবঘুরে এবং দোকানীদের বেধড়ক পিটানো হচ্ছে। আমি সেখানে প্রশ্ন করেছিলাম পুলিশ কর্মকর্তা জাহিদকে যে কোন একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের উপরে পথচারী, ভবঘুরে এবং দোকানীকে এভাবে আপনি মারতে পারেন কিনা, একই সাথে তার ফোন চেক করে তার ভিডিও ডিলিট করতে পারেন কিনা। এই প্রশ্নের কারণে টার্গেটকৃতভাবে আমাকে ধরে পিটানো হয়েছে এই জাহিদের নেতৃত্বে পুলিশ কর্মকর্তা জাহিদ। এইভাবে মাল্টিমিডিয়া রিপোর্টারদের খুঁজে খুঁজে তাদের উপর হামলা করা হয়েছে। এইটার কারণ কি আমরা জানতে চাই। এই ধরনের নেক্কারজনক হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে আমরা বলতে চাই, গতকাল থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোন সুশীল সমাজের কাছ থেকে আমরা দেখি নাই যে গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় কোন ধরনের প্রতিবাদ, কোন বিবৃতি। আমরা এটারও নিন্দা জানাচ্ছি। পরিশেষে বলতে চাই, গণমাধ্যম কর্মীদের উপরে এই যে হামলা হয়েছে, কোন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কোন ধরনের বিবৃতি আশা করিনি। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে দেখেছি স্বাধীন সাংবাদিকতা করার কারণে আরটিভি থেকে অরণ্য গফুর নামে ভাইকে আমাদেরকে বরখাস্ত করা হয়েছে। এটাও তীব্র নিন্দা জানিয়ে যাচ্ছে আজকের এই মানববন্ধন থেকে। সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এখানে উপস্থিত সব সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। আমরা আরেকজন আহত ভাইয়ের কথা শুনবো, যিনি কালের কণ্ঠে কর্মরত ছিলেন। আমরা একটু শুধু কিভাবে ঘটনাটি ঘটেছিল সেটি বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। শুরুতে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে তথ্য সংগ্রহ করে সেই গণমাধ্যম কর্মী, সে মাল্টিমিডিয়া হোক, সে ব্রডকাস্টিং এ হোক, ডাজেন্ট ম্যাটার, যে ফিল্ডে আছে তার উপর কেন এ ধরনের হামলা হবে? আমার গলা ভেঙে গেছে। কারণ আমার চোখের সামনে আমার সহকর্মীকে আমাকে যেভাবে লাথি দিয়েছে পুলিশের সদস্য, এবং তার থেকে বড় কথা, আমরা মানুষের জন্য কাজ করি। আমাদের চোখের সামনে যখন নির্বিচারে সাধারণ মানুষদের নির্বিচারে পিটাবে, আর তখন তার যদি আমরা প্রতিবাদ করি, কেন আপনি সাধারণ মানুষদের পিটাচ্ছেন, আর সেই কারণেই আমরা গণমাধ্যম কর্মীরা পুলিশের কাল হয়ে দাঁড়িয়েছিলাম গতকালকে। আমি আপনাদের ছোট্ট করে বলতে চাই, বাংলা মোটরে যখন নির্বিচারে সবাইকে পিটাচ্ছে, তখন আমরা তাদের কাছে প্রশ্ন রাখি কেন মারছেন। সাথে সাথে আমার ঠিক তলপেটের জায়গায় বুট দিয়ে লাথি দেয়, তার ভিডিও চিত্র রয়েছে সোশ্যাল মিডিয়া সহ সব জায়গাতে। এবং সেই সাথে তারা কি করে, যখন আমরা তাদের কাছে ছুটে গিয়েছিলাম, তারা সংখ্যায় ছিল 150-র উপরে, এবং সেখানে নেতৃত্বে ছিল উত্তরার ডিসি। তার নেতৃত্বে চারদিক থেকে আমরা 15 থেকে 20 জনের মতো যারা গণমাধ্যম কর্মী ওখানে ছিলাম, তাদেরকে চতুর্দিকে ঘিরে ফেলেছে। ঘিরে ফেলে তার ভিতরে বসে তারপর তারা পিটিয়েছে। এবং এটি ছিল তখনকার ঘটনা, এবং বাস থেকে নামিয়ে নামিয়ে মানুষ পিটিয়েছে। এরপরে যারা ফোন, কারো ব্যক্তিগত ফোন চেক করার অধিকার তারা রাখে কিনা। আমার কথা হচ্ছে, যদি কেউ অন্যায় করে থাকে, যদি আন্দোলনও করে থাকে, তাকে আইনের আওতায় নিয়ে আসেন, তারপরে তার যে শাস্তি হয়। কিন্তু আপনারা নির্বিচারে কাউকে আঘাত করতে পারেন কিনা, এই রায় পুলিশের আছে কিনা। 1, 2 হচ্ছে, এই সংক্ষিপ্তভাবে একটা কথা বলতে চাই, গণমাধ্যম কর্মীর উপরে যদি কোনো পুলিশ সদস্য আঘাত আনে, তবে তাকে তো আইনের আওতায় আনতে হবে। এবং আমরা এখানে যারা আছি গণমাধ্যম কর্মীরা সবাই আজকে থেকে হাইকোর্টে রিট করতে হবে যে কোনো গণমাধ্যম কর্মীর উপর যদি কোনো পুলিশ হামলা করে, তার বেতনের অর্ধেক টাকা সকল গণমাধ্যম যাকে মারবে তাকে দিয়ে দিতে হবে, এবং যদি গুরুতর আহত হয় তার পেনশনের সব টাকা দিয়ে দিতে হবে, এবং তাকে কঠিন আইনের আওতায় আনতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। গতকালকের যে হামলাটি হয়েছিল, সেই হামলায় এখন পর্যন্ত আমাদের একটি নাকি ইন্টারিম সরকার আছে, সেই সরকারের নাকি একটি তথ্য উপদেষ্টা আছে।
সেই তথ্য উপদেষ্টা ঘুমায় না কি করে আমরা জানি না, তার কিন্তু আমরা কোনো কথা এখন পর্যন্ত শুনতে পাইনি। শুধু তাই না, গতকালকের হামলা দেখে মনে হয়েছে যে গতকালকে পুলিশ শুধু একটি মুভমেন্টকে ডিসপাস করার জন্য মাঠে কাজ করে নাই, তারা মনে হয় গতকাল সাংবাদিক পেটানোর কর্মসূচি দিয়েছিল। আমরা স্পষ্ট ভাবে দেখেছি যেভাবে হামলা হয়েছে পরিকল্পিতভাবে, এরকম হামলা এর আগেও হয়েছে কিনা আমাদের জানা নেই। জুলাই আন্দোলনে একই দিনে এত ঘটনা, এত সাংবাদিককে একসাথে পেটানো হয়েছে বলে আমরা দেখিনি। এজন্য আমরা মনে করছি যে গতকাল পুলিশ এই সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল, এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি। এ পর্যায়ে আমরা আরেকজন আহতর কথা শুনবো, যিনি যুগান্তরের মাল্টিমিডিয়া রিপোর্টার আবু সালেম মুসা। আমি আসলে এখানে মানে এই মাইক ধরে দাঁড়াতে লজ্জাবোধ করছি, কারণ আজকে আমার থাকার কথা ছিল সাংবাদিকদের ওই সারিতে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি ভিকটিম হিসেবে এই সারিতে। গতকালকে আসলে আমি ছিলাম ইন্টারকন্টিনেন্টালের ওখানে, সেখানে মূলত যখন ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়, তো যমুনার দিক থেকে ইনকিলাব মঞ্চের কিছু সদস্যরা মিছিল নিয়ে আসতেছিল, তো ওখানে পরবর্তীতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে, যেখানে নারী সদস্যরাও ছিল তাদের উপরও লাঠিচার্জ হয়। তো আমি সেই ফুটেজ নিচ্ছিলাম, আমি ছিলাম লাইভে। তো আমি শুধু মুখে একবার বলেছিলাম যে নারী সদস্যদেরকেও লাঠি চার্জ করছে পুলিশ সদস্যরা, এটাই ছিল আমার ভুল। এটা বলার কারণে একজন পুলিশ সদস্য আমার উপরে চড়াও হয় এবং একটু পরেই সে এসে সজোরে আমার উপরে আঘাত করে, যেটা সরাসরি লাইভেই ছিল, আপনারা দেখেছেন। আমার হাতের এখানে আঘাত করে, পরবর্তীতে তিনি আরো এক দুটো আঘাত করেন, যেখানে আমার ফোনটা পড়ে যায়। যখন আমি ফোন তুলতে নিচে যাই, তখন একসাথে তারা 4 থেকে 5 জন মিলে আমাকে পেছন থেকে আঘাত করে। এখন পরবর্তীতে ডিসি মাসুদ সাহেব ওখানে আসে, আমরা তাকে পেয়ে তার কাছে যাই, কারণ এর আগে তিনি মাঝে মাঝেই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা অস্বীকার করি না। কিন্তু কালকে যখন তার কাছে আমরা বললাম যে আমাদের উপরে আঘাত করা হয়েছে এবং সেটা ইন্টেনশনালি তার আঘাত করেছে, সেটা তিনি এড়িয়ে গেলেন, তিনি কোনো কথাই বললেন না, কোনো জবাব দিলেন না। পাশাপাশি তিনি থাকা অবস্থায় আরেকজন পুলিশ সদস্য আমাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, সেটির ফুটেজও আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন। তার সামনে থেকে মানে সে উপস্থিত থাকা অবস্থায় যদি একজন পুলিশ সদস্য আবারও গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, তাহলে এটা তো পূর্ব পরিকল্পিত ছাড়া কিছু হতে পারে না। তারা প্ল্যান করেই হয়তোবা আসছে, কারণ এর আগে সাংবাদিকদের সাথে এরকম হামলার ঘটনা ঘটেছে, হয়তো সেটা বিচ্ছিন্ন হতে পারে, হয়তোবা সেটার প্রুফ না থাকতে পারে, কিন্তু এটা তো চোখের সামনে, এটার তো ফুটেজ আছে, ভিডিও আছে। এবং যমুনা টিভি এবং স্টার নিউজের ফুটেজে আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে আমার উপরে কিভাবে হামলা হয়েছিল। পাশাপাশি কালবেলা তখন লাইভে ছিল, সেখানে আপনারা দেখতে পারবেন। আমার পাশাপাশি যখনই আমার উপরে হামলা হলো, আর কিছুক্ষণ পরে প্রায় 4 থেকে 5 জন সাংবাদিকের উপরে হামলা হয়েছে, যেগুলোর ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। ভাই, আমরা গণমাধ্যম কর্মী, আমাদের মিথ্যে বলার সুযোগ নাই, আমাদের সবকিছু রেকর্ড হয় এবং সোশ্যাল মিডিয়ায় সেটা দেখতে পাচ্ছেন। কিন্তু এত কিছুর পরেও তারা বলে যে হয়তোবা ভুল করেছে বা ভুল বুঝে হয়েছে, চিনতে পারে নাই। ভাই, কেমনে চিনতে পারে নাই? আমার গলায় আইডি কার্ড ছিল, আমার হাতে বুম ছিল, বা অন্যান্য যাদেরকে মেরেছে তাদের হাতে আইডি কার্ড, তাদের গলায় আইডি কার্ড ছিল, হাতে বুম ছিল, কিভাবে চিনতে পারেনি? তারা হচ্ছে দুঃখ প্রকাশ করে। ভাই, আমি দুঃখ প্রকাশ ধুয়ে পানি খাবো? আমার হাতে ইনজুর্ড হয়েছে, আমি ব্যথা পেয়েছি, আমার শরীরে জ্বর, আমি আপনার দুঃখ প্রকাশ দিয়ে কি করব? এর আগেও তারা মানে যতবারই গণমাধ্যমের উপরে তারা এই ধরনের ঘটনা ঘটায়, দুঃখ প্রকাশ কিংবা ছোট একটা বিবৃতির মাধ্যমে দায় এড়িয়ে যায়। এটা দিয়ে আমরা করবোটা কি? এমনকি যেসব পুলিশ সদস্যরা হাত তুলে, সবাই ভাই ইয়াং, আমাদের থেকেও বয়সে হয়তো বা জুনিয়র হবে, তাদেরকে লেলিয়ে দিচ্ছে। সিনিয়রদের অনুমতি ছাড়া তারা কাউকে মারবে, এটা আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করতাম যে যদি ডিসি মাসুদের সামনে বসে আমাদেরকে আঘাত না করতো, তার সামনে বসে আঘাত করার পরেও তিনি কোনো প্রতিবাদ করেননি, তাহলে আমরা কিভাবে ভাববো যেটা সিনিয়রদের অনুমতি ছাড়া হয় নাই? আমরা এই বিবৃতি চাচ্ছি না বা কোনো ধরনের ওই যে দুঃখ প্রকাশ চাচ্ছি না। পারলে বিচার করুন এবং সেটা সম্মুখে করেন, কি কি ব্যবস্থা নিয়েছেন তাদের উপরে সেটা আমাদেরকে দেখান, আমরা সেটা তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা খুব দ্রুতই শেষ করে দেবো, আর দু একজন বক্তব্য দিয়ে আমরা আজকের এই প্রোগ্রামটা শেষ করে দেব। এ পর্যায়ে সংক্ষিপ্ত একেবারে, গতকালকে ওই ঘটনায় ছিলেন প্রথম আলোর একজন গণমাধ্যম কর্মী ঘটনাস্থলে, তাকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ,
গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আর এই চতুর্থ স্তম্ভের গণমাধ্যম এবং সাংবাদিকদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো রাষ্ট্রের। সেখানে আমরা দেখছি রাষ্ট্র যেখানে নিরাপত্তা দিবে, নিরাপত্তার বদলে সাংবাদিকেরা যখন তাদের দায়িত্ব পালন করতে যাচ্ছে সেখানে তাদেরকে ল্যাং মেরে ফেলে দিচ্ছে। এইটি নিঃসন্দেহে এই রাষ্ট্রের জন্য লজ্জার। আমরা দেখেছি আজকে যে অন্তর্বর্তী সরকার, এই সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের রক্তের উপর দিয়ে ক্ষমতায় এসেছে, সাংবাদিকদের রক্তের উপর দিয়ে কিন্তু ক্ষমতায় এসেছে। কিন্তু আসার পর সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমের যে নিরাপত্তা যতটুকু সরকারের দায়িত্ব ছিল করার, সেটি তো করেনি, বরং আরো সাংবাদিকেরা যখন স্বাধীন সাংবাদিকতা করতে যাচ্ছে সেখানে তাদেরকে বাধা দিচ্ছে, তাদেরকে ল্যাং মেরে ফেলে দিচ্ছে, তাদের উপর হামলা করছে। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই কাজগুলো পুলিশের যেসব সদস্যরা অতি উৎসাহিত হয়ে করেছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তারা যে অপরাধ করেছে সেটির শাস্তির মুখোমুখি করতে হবে। রাষ্ট্র যদি এটি নিশ্চিত করতে না পারে তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আমরা যে স্বাধীন সাংবাদিকতার স্বপ্ন দেখি সেটি করা কোনোভাবেই সম্ভব হবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলা নিউজের মাল্টিমিডিয়ার ইনচার্জ জাকারিয়া ইবনে ইউসুফকে। আসসালামু আলাইকুম। আসলে আজকে এমন এক সময়ে আমরা যেই দাবিতে দাঁড়িয়েছি, আপনারা জানেন যে 24-এর গণ অভ্যুত্থানের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছে। প্রায় 2000-এর মতো ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এই অন্তর্বর্তী সরকার, আজকে এই অন্তর্বর্তী সরকারকে এই ছাত্র জনতাই বসিয়েছে। এই গণ অভ্যুত্থানের পেছনে এই আমার সামনে যারা কিংবা আমরা যারা মোবাইল হাতে সংবাদ কভার করেছি তাদের ভূমিকার কথা কিন্তু এদেশের আপামর ছাত্র জনতা কিংবা বিপ্লবীরা সবাই কিন্তু স্বীকার করেন। আমরা সংবাদ কভার করতে গিয়ে জীবনের ঝুঁকি নেই। এই আজকের এই মানববন্ধনটি এর আগেও 2023 সালে 22 সালের দিকে আমরা করেছিলাম। তখন স্বৈরাচার হাসিনা সরকারের পেটোয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ আমাদের দুজন সংবাদকর্মীর উপর হামলা চালিয়েছিল এই ভিডিও করার কারণে। আজকে আমরা সেই দৃশ্যের পুনরাবৃত্তি লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি যখন সাংবাদিকরা ভিডিও ধারণ করার জন্য মোবাইলটিকে ধরছেন, ঠিক তখনই তার উপরে একেবারেই আক্রমণাত্মক ভঙ্গিতেই আক্রমণ হচ্ছে। একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আমার হৃদয়কে স্পর্শ করেছে। একজন কত বয়স হবে, বেশি হলে 20-22 বছরের একটা যুবক, লিকলিকে এক যুবক, তিনি ভিডিও করছেন, তাকে একদম দেখে শুনে পায়ের মধ্যে পা দিয়ে ল্যাং দিয়ে ফেলে দেওয়া হলো। এই ল্যাং শুধু ওই যুবককে নয়, ওই কিশোরকে নয়, এই গণমাধ্যমের উপরেই ল্যাং মারা হয়েছে। সামনে একটি নির্বাচনের একেবারেই দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের প্রত্যাশা থাকবে নতুন যারাই সরকার গঠন করুন না কেন তারা যেন এই গণমাধ্যম কর্মীর এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করেন। আমরা চাই আপনারা যে নির্বাচনী ইস্তেহার দিচ্ছেন, নির্বাচনে সরকারের স্টিয়ারিং সিটে বসলে আপনারা কি করবেন সেই ম্যানিফেস্টো দিচ্ছেন, সেই গল্প শোনাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন, সেখানে যেন গণমাধ্যম এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি আপনারা দেখেন। আমরা বিগত সরকারের আমলে অসংখ্যবার দেখেছি ফেসবুকে লেখার কারণে কেস হয়েছে, জুলুম হয়েছে, গ্রেপ্তার হয়েছে। এই ধরনের ঘটনাগুলো যেন আগামী দিনে না ঘটে। আগামী দিনে ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় যেন আর কোনো গণমাধ্যম কর্মীকে সেই 14 শিকের ভেতরে যেতে না হয়। শুধুমাত্র কেবলমাত্র মত প্রকাশের কারণে কোনো গণমাধ্যম কর্মীকে কিংবা রাষ্ট্রের কোনো নাগরিককে যেন জেল জুলুম পোহাতে না হয় সেই আহ্বান আমাদের থাকছে। এবং আজকের এই মানববন্ধন যেন আমাদেরকে আর করতে না হয়। সামনের দিনে একটি সুন্দর পরিবেশে, একটি সুন্দর একেবারে নিরাপদ পরিবেশে গণমাধ্যম কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন, সেই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে খুব সংক্ষেপে একটু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কালবেলার মাল্টিমিডিয়া ইনচার্জ আর কে জন ভাইকে। ধন্যবাদ। খুব বেশি কিছু বলতে চাই না।
জুলাই আন্দোলন পরবর্তী স্বাধীন বাংলাদেশে স্বাধীন গণমাধ্যম কর্মীদের যে হালুয়া আপনারা আমাদেরকে খাইয়েছেন, প্রেস সচিব হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন সাবেক সাংবাদিক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন রেজা আপা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ক্ষমতায় থাকাকালে স্বাধীন গণমাধ্যমে কিভাবে হামলা করা হয়, কিভাবে একজন প্রতিবেদককে